গাজীপুরের জয়দেবপুর তেলবাহী ট্রেনে টাঙ্গাইল কমিউটারের ধাক্কা, বেশ কয়েকজন আহত। এক লাইনে চলছে ট্রেন, স্টেশন মাস্টার সহ 3 জন বরখাস্ত। বিকট আওয়াজ পাই বাজার করে যাচ্ছিলাম, তখন দেখলাম যে দুইটা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। স্টেশন মাস্টার এখান থেকে লাইন ক্লিয়ার, পিক আপ লাইন ক্লিয়ার নিচ্ছি, মেল লাইনে উঠতে যাই দেখি আমার লাইন ক্রস ওভার দিয়া ওই মালগাড়ি যে লাইন ওই লাইনের দিকে বানানো। নির্বাচনের পর দেশ পরিচালনায় চাপে আছে সরকার, বললেন ওবায়দুল কাদের। উপজেলায় প্রার্থীদের দলের কারা সমর্থন দিচ্ছে খতিয়ে দেখা হবে। যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে, কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে। বিএনপি কাউকে ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্র করে না, বললেন জয়নুল আবদিন ফারুক। জনপ্রিয়তা যাচাইয়ে ক্ষমতা ছেড়ে নির্বাচন দেওয়ার আহ্বান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। গাজীপুরের জয়দেবপুরে দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনার প্রায় 4 ঘণ্টা পর এক লাইনে শুরু হয়েছে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল চলাচল। দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানায়, স্টেশনে থেমে থাকা তেলবাহী ট্রেনকে ধাক্কা দেয় টাঙ্গাইল কমিউটার ট্রেন। এতে লাইনচ্যুত হয় দুটি ট্রেনের ইঞ্জিন সহ 9টি বগি। ভুল সিগন্যালের কারণে একই লাইনে ঢুকে পড়ে কমিউটার ট্রেনটি। এই ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টেশন মাস্টার সহ 3 জনকে। হয়েছে 3টি তদন্ত কমিটি। জয়দেবপুর স্টেশনে আগেই দাঁড়িয়েছিল তেলবাহী ট্রেন, সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় টাঙ্গাইল থেকে ঢাকার দিকে আসা কমিউটার ট্রেন। তবে একই লাইনে কমিউটার ট্রেনটি আসলো কিভাবে? বলা হচ্ছে সিগন্যালম্যানের গাফিলতির কারণে একই লাইনে ঢুকে পড়ে কমিউটার ট্রেনটি। ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় কমিউটার ট্রেনের বেশ কয়েকটি বগি। লাইনচ্যুত হয় কমিউটার ও তেলবাহী ট্রেনের বগি। স্টেশন মাস্টার এখান থেকে লাইন ক্লিয়ার, পিক আপ লাইন ক্লিয়ার নিচ্ছি, আমার গাড়ি নির্ধারিত গতিতে বাইরেতেছি। স্টেশন বাইরে এসে মেল লাইনে উঠতে যাই দেখি আমার লাইন ক্রস ওভার দিয়া ওই মালগাড়ি যে লাইন ওই লাইনের দিকে বানানো। দুর্ঘটনায় আহত হয়েছেন যাত্রীবাহী ট্রেনের লোকোমাস্টার সহ 5 জন। দুইটা সংঘর্ষ হওয়ার পরে ড্রাইভারদেরকে উদ্ধার করা হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা ডিজেলগামী ট্রেনটি 2 জন চালক ছিল, ঘাট যারা ছিল বা চালক ছিল, ওনারা আহত হয়েছে। আমরা দেখলাম যে এখানে তারা আহত অবস্থায় পড়ে আছে। আমি তখন লোকজন নিয়ে তাদেরকে উদ্ধার করলাম। দুর্ঘটনা কবলিত ট্রেন দুটি উদ্ধারের নামে রেল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও বিজিবি। একটাই লিক হয়েছে, লিকেজ থেকে তেল বাইর হচ্ছে। এখানে আমরা ছিনটেপ দিয়ে চারিপাশে আমরা এটাই করে দিচ্ছি, আটকে দিচ্ছি, যাতে এখানে কেউ জনসাধারণ প্রবেশ না করতে পারে। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। 5 সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কোন সিগন্যালিং বা টেকনোলজির কোন ত্রুটির কারণে হতে পারে, কারো গাফিলতি থাকতে পারবে। এই বিষয়টি তদন্তের জন্য আমরা 3 সদস্যের একটি কমিটি গঠন করেছি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। 2 দিনের মধ্যে তারা প্রতিবেদন দেবেন। প্রায় 4 ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল চলাচল শুরু হয়। এই ঘটনায় জয়দেবপুর স্টেশন মাস্টার সহ 3 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, দুর্ঘটনাস্থলে আছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান, সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, দুর্ঘটনার পর অনেক ঘন্টাই তো পেরিয়ে গেল, এখন কি অবস্থা সেখানে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে যতটা শুনলাম আমি? সাথে ট্রেন চলাচল স্বাভাবিক বলতে যে পাশের যে লাইনটি রয়েছে, যেহেতু এখানে 2টি লাইন ডাবল লাইন রেলওয়ে, সেই কারণে একটি লাইন দিয়ে দুপুরের পর থেকে চলাচল শুরু হয়েছে এবং আরেকটি লাইনে যেহেতু কাজ চলছে। কিছুক্ষণ আগে আপনি এখন যেটি দেখতে পাচ্ছেন যে উদ্ধারকারী রিলিফ ট্রেন যেটি রয়েছে, সেই রিলিফ ট্রেনটি ঢাকা থেকে এসে পৌঁছেছে জয়দেবপুরে এবং কিছুক্ষণের মধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে, বলতে গেলে উদ্ধার কাজ শুরু করেছে। কিছুক্ষণ আগে রেলের মহাপরিচালক সর্দার শাহজাহান আলী, সাদাত আলী, তিনি এসেছিলেন এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আমরা জানতে চাইছি
জানছিলাম মূলত কেন এই ঘটনাটি ঘটেছে। তিনি যেটি বললেন যে এখানে জয়দেবপুর জংশনে যে স্টেশন মাস্টার ছিলেন, সেই স্টেশন মাস্টার এবং যে দুজন লাইনম্যান ছিল তাদের আসলে ভুলের কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে। কারণ পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে দুজন লাইনম্যান কাজ করছিলেন মূলত তারা সিগন্যাল তৈরি করেন। ঢাকার মুখী যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ডাউন ট্রেন, যেটি ঢাকা থেকে উত্তরবঙ্গে দিয়ে গেছে সেটি হচ্ছে আপ ট্রেন। সুতরাং লাইনম্যানকে সিগন্যাল দেওয়া হয়েছিল যে ট্রেনটি ডাউন ট্রেন রয়েছে সেই ডাউন ট্রেনে তাকে ক্লিয়ার দিতে, তিনি সেখানে না দিয়ে তিনি আপ যে লাইনটি রয়েছে অর্থাৎ যেটি ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গের দিকে যে ট্রেন, মালবাহী ট্রেনটি রয়েছে সেই লাইনে তিনি সিগন্যালটি দিয়ে দিয়েছেন, যার কারণে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এবং ট্রেনটি স্টেশন মাস্টারের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা লাইনম্যান না বুঝার কারণেই মূলত এই দুর্ঘটনা ঘটেছে। এবং এই যে দুজন লাইনম্যান, সেই দুজন লাইনম্যান রেলওয়ের নিয়মিত কোনো কর্মচারী নন, নিয়মিত কোনো শ্রমিক নন, এবং তারা হচ্ছেন চুক্তিভিত্তিক। সুতরাং রেলওয়ের ডিজি স্পষ্টতই বলেছেন যে তারা যেহেতু আসলে চুক্তিভিত্তিক, সুতরাং তাদের বিরুদ্ধে আসলে কতটুকু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে সেটি এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সুতরাং তিনি বলছেন এখানে রেলওয়ে স্থায়ী যারা কর্মচারী রয়েছেন, স্টেশন মাস্টার সহ অন্যদের যদি গাফিলতি থেকে থাকে সেটি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে কমলাপুরের স্টেশন মাস্টার শাহাদাত হোসেন জানিয়েছেন কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে, তবে বিকেলের মধ্যে ডাবল লাইন চালু হলে রেল চলাচল আরও স্বাভাবিক হবে বলেও জানান তিনি। সকাল 8:30টার বুড়িমারি এক্সপ্রেস, 9টার রংপুর এক্সপ্রেস ও সকাল 11:30টার অগ্নিবীণা এক্সপ্রেস স্টেশন ছাড়ার কথা ছিল, কিন্তু দুপুর 1:30টার সময়ও সেগুলো যেতে পারেনি। 2টার দিকে ট্রেন চলাচল মোটামুটি একটা লাইন ক্লিয়ার হয়েছে, এখন মোটামুটি গাড়িগুলো স্বাভাবিক চলতেছে। এর মাঝখানে আমরা যে গাড়িগুলো বিলম্বিত হয়েছে, এই বিলম্বিত আমরা অনলাইনে মেসেজ দিয়ে দিয়েছি যে যাত্রী তারা তাদের টাকা অনলাইনে আর কাউন্টারে যে ছিল কাউন্টারের টাকা ইচ্ছে করে তারা যাত্রা বাতিল করে ফেরত দিতে পারবে। আগামীকাল থেকে বাড়ছে ট্রেনের ভাড়া। রেয়াতি সুবিধা প্রত্যাহারের কারণে দূরত্ব অনুযায়ী ভাড়া বাড়বে ট্রেনের, এটিকে অযৌক্তিক বলছেন যাত্রীরা। তবে রেলের মহাপরিচালক জানালেন লোকসান কমাতে রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এই সুবিধা বহাল রাখা উচিত বলেও মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। রাব্বি সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন শিপন আহমেদ। ঢাকা থেকে ট্রেনে গাজীপুরে যেতে যত টাকা লাগে কিলোমিটার প্রতি হিসেবে পঞ্চগড়, খুলনা কিংবা চট্টগ্রাম যেতে ভাড়া লাগে তার চেয়ে কম। কারণ এতদিন বেশি দূরত্বের যাত্রীদের ছাড় দিয়ে টিকিট বিক্রি করত বাংলাদেশ রেলওয়ে। শনিবার থেকে উঠে যাচ্ছে সেই রেয়াতি সুবিধা। নতুন রেটে টিকিট কাটতে এসে তাই ক্ষোভ জানালেন দূরের যাত্রীরা। সব জায়গায় সব জিনিসের দাম বাড়ছে, ভাড়াও বাড়ছে, মানুষের উপরে জুলুম হচ্ছে এটা। এরপরে ট্রেনের টিকিটে মিলে না, এখানে দালালগুলো নিয়ে যায় ট্রেনের টিকিট। যাত্রী সেবা তো অনেক পরে, সেবা তো আমরা আশা করতেছি না কখনো, যে আমরা আশা করতেছি যে আমরা কোনো রকম আমরা যদি যেতে পারি। আমাদের পকেটের টাকাগুলো খুবই সুন্দর, কিন্তু আমাদের সেবা সুন্দর নয়। আগের নিয়মে 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটারে 25% এবং এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন রেলের যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়ায় এখন গন্তব্য ভেদে শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে 20 থেকে 150 টাকা পর্যন্ত। এসি চেয়ারের সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। নিম্ন আয়ের মানুষের দিকটা বিবেচনা করে যাতে পুনরায় যে আগের যে ভাড়াটা ছিল ওটা যাতে বহাল রাখে। এখন যদি রেলের ভাড়া বাড়ে তাহলে আমাদের চলা ভাড়া আমরা নাগালের বাইরে চলে যাবে। ভাড়া কিছু বাড়ুক, কিন্তু সেবাটা ভালো হোক। রেলের মহাপরিচালক জানালেন লোকসান কমাতে রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে, অন্যথায় ট্রেন যাত্রায় মান রক্ষা কিংবা উন্নয়ন সম্ভব নয়। আমাদের বিপুল পরিমাণ রাজস্ব লস হচ্ছে, সেটাও আমরা তো আসলে ভাড়া বৃদ্ধি করে যদি আমরা রাজস্ব আয় বৃদ্ধির চেষ্টা করে থাকি, সেক্ষেত্রে সারা বাংলাদেশের সকল যাত্রীদের জন্য ভাড়া বৃদ্ধির একটা প্রভাব পড়বে। তবে রেলের সিদ্ধান্তের সাথে একমত নন যোগাযোগ বিশেষজ্ঞরা। যে আপনি ডিসকাউন্ট তুলে নিলে তো আসলে মোট ভাড়ার উপর এটা চলে আসবে। তো এইখানে আসলে আমাদের নীতি নির্ধারক যারা আছেন তারা এনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন ভাড়া বাড়ছে না, কিন্তু এটা আসলে ভাড়া বাড়ছে এবং সাধারণ জনগণের উপরে এই চাপটা কিন্তু আসবে। গণপরিবহন হিসেবে এই সুবিধা বহাল রাখা উচিত বলে মত তাদের। রেয়াতি সুবিধা প্রত্যাহার হওয়ায় বাড়ল রেলের ভাড়া। যাত্রী সেবার মান না বাড়ানোয় ক্ষোভ যাত্রীদের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন উন্নত বিশ্ব এখনও ট্রেন ভ্রমণে যাত্রীদেরকে আকৃষ্ট করতে রেয়াতি সুবিধা দিয়ে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ কেন এমন সিদ্ধান্ত নিল সেটি নিয়ে তাদের প্রশ্ন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে 10 টাকার টিকিট কিনে নিজের চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য যান প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে নিজের চোখ পরীক্ষা করান তিনি। প্রধানমন্ত্রী হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনদের সাথে কথা বলেন এবং ছবিও তোলেন। শেখ হাসিনা হাসপাতালের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজ খবর নেন। নিয়মিতই এই হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নেন প্রধানমন্ত্রী। নির্বাচনের পর থেকে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকার চাপ অনুভব করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তিনি জানান, যারা এমন চাপের সাথে জড়িত তারা নিজেরাই এখন চাপে আছে। সকালে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, উপজেলা নির্বাচনের ক্ষেত্রে স্বজন বলতে আওয়ামী লীগ সভাপতি স্ত্রী সন্তানদেরই বুঝিয়েছেন। দলের সংসদীয় বোর্ডের বৈঠকের পরদিন সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন। সেখানে উঠে আসে বিভিন্ন রাজনৈতিক বিষয়। তাতে তাদের নেতিবাচক রাজনীতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নানা হুমকির পর দেশ পরিচালনার ক্ষেত্রেও চাপ অনুভব করছে বর্তমান সরকার। বিভিন্নভাবে চাপ সৃষ্টি হয়। এটা আমরা সরাসরি দেশ শাসন করতে গিয়ে, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এই চাপগুলো তো আমরাই অনুভব করি। স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে, কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে। উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপিরা কোনোভাবেই যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে সভাপতির নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন সাধারণ সম্পাদক। স্বজন বলতে তিনি সুনির্দিষ্টভাবে, স্বজন বলতে সন্তান, স্ত্রী, সন্তান, এ দুটা শব্দ তিনি গতকাল সকালে এবং রাতের সভায় তিনি খোলাসা করেছেন। সংবাদ সম্মেলনে উঠে আসে নিজ উপজেলায় ওবায়দুল কাদেরের স্বজনদের প্রার্থিতার বিষয়টি। আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই, আমার সমর্থনের তো প্রশ্নই উঠে না। নেতাকর্মীদের হতাশার কারণে বিএনপি এখন বিবৃতি ও বক্তব্য সর্বস্ব দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমার নেত্রী, পার্টির সভাপতির যে গাইডলাইন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে প্রেস ক্লাবে এক মানববন্ধনে তিনি অভিযোগ করেন, বিএনপি নিয়ে মিথ্যাচার করছেন সরকার প্রধান। বর্তমান সরকারের অধীনে দেশে মানবাধিকার নেই, সংবিধান ও জনগণের অধিকার ভুলণ্ঠিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ফারুক আরও বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করে না, কাউকে সরাতেও চায় না, তবে জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায় না। আপনি বলেছেন আপনাকে সরিয়ে কাকে আনবো, আমরা আপনাকে সরাতে চাই। এই কারণে মানুষ মনে করে আপনার আমলে আর এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না, আপনার আমলে আর অর্থনৈতিক কোনোদিনও চাঙ্গা হবে না। তাই জনগণ চাচ্ছে আপনি সরে যান। চলতি মাস নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস। এ মাসে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা কম বলে জানাচ্ছে তারা। রয়েছে একাধিকবার বৃষ্টিপাতের সম্ভাবনাও। তবে বৃহস্পতিবার রাতে স্বস্তির বৃষ্টির পরদিনই ভ্যাপসা গরমে নাকাল রাজধানীবাসী। বৃহস্পতিবার রাতে রাজধানীবাসী সিক্ত হয় বহুকাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টিতে। কমে আসে তাপপ্রবাহের তীব্রতা। আবহাওয়া অফিস জানিয়েছেন 6 মে থেকে সারা দেশে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। মে মাস জুড়ে তাপপ্রবাহ অতি তীব্র হওয়ার সম্ভাবনা কম। মে মাসের জন্য সামগ্রিকভাবে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মাসে 3 থেকে 5টি শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হওয়ার পরদিনই বেড়েছে ভ্যাপসা গরম। রোদের হাত থেকে বাঁচতে অনেকে ছায়ার নিচে আশ্রয় নিচ্ছেন। একটু বাতাস পাবার আশায় শিশুদের কর্মকাণ্ডও ছিল চোখে পড়ার মতো।
গরম আগের মতনই আছে, কিন্তু হালকা পাতলা কমছে, হালকা, অত না। একটু বেশি গরম লাগতেছে। আজকে সকালে ঠান্ডা ছিল, এখানকার গরম লাগতেছে বেশি। বয়সে বড়রাও অতিষ্ঠ এই ভ্যাপসা গরমে। যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেই তুলনায় আজকে ওইরকম কোনো ঠান্ডা নাই, মোটামুটি গরম আবহাওয়া বলা যায়। তো গাছ আছে, সবে আছে, বাতাসটাই আজকে তুলনামূলক কমফোর্টেবল গতকালকের তুলনায়। গতকালকে যে ভ্যাপসা গরমটা ছিল আজকের বৃষ্টির কারণে হয়তো একটু কম অনুভূত হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে রয়েছে অস্থায়ী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত ব্যবসায়ী আনোয়ার হোসেন খানকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। একটি অফিসে আটকে রেখে তার উপর চলে নির্যাতন। মুক্তিপণ দেওয়ার পরও ছাড়া পাননি তিনি। এই ঘটনায় চক্রের হোতা হাজি খোকন সহ 7 জনকে আটক করা হয়েছে। তারা মূর্তি ও ধাতব মুদ্রা পাচারে জড়িত। ব্যবসায়ী আনোয়ার হোসেন খান বাড়ির পাশের দোকানে চা খেতে গিয়ে অপহরণের শিকার হন। মাথায় পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়া হয় কেরানীগঞ্জে। সেখানে একটি অফিসে আটকে রেখে করা হয় নির্যাতন। 17 লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও থামেনি নির্যাতন। আবার আমার ভিডিও করিয়া আবার বলতেছে কি তোর কি মারছি আমি কিন্তু আমার নেই, কিন্তু মারার শেষে তোর কি মারছি, তোর কাছে জানি কত ভাই, আমার বলতে 5 কোটি। আমি না 5 কোটি আমি কম আমার কাছে তো আমি পাই না। এবার আবার মারে কত 95 লাখ, আবার আমি 95 লাখ। মাইরের বয়সে আমি বলছি। অপহরণের অভিযোগ পাওয়ার পর অভিযান চালায় র্যাব। কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে উদ্ধার করা হয় অপহৃত আনোয়ারকে। গ্রেফতার করা হয় চক্রের মূল হোতা খোকন হাজি সহ 7 জনকে। র্যাব জানায় গ্রেফতার খোকন হাজি 2015 সাল থেকে অবৈধ কোষ্ঠী পাথরের মূর্তি ও ধাতব মুদ্রা পাচারের সাথে জড়িত। 95 লাখ টাকার বিনিময়ে নকল মূর্তি ও মুদ্রা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আরেক ব্যক্তির সঙ্গে বিবাদে জড়ান খোকন। ভুক্তভোগী আনোয়ার সেই ব্যক্তির আত্মীয় হওয়ায় অপহরণের শিকার হন। খোকন হাজি তিনি তার বিশ্বস্ত মোস্তফা হাওলাদারকে এই দুষ্প্রাপ্য মূর্তি এবং ধাতব যে মুদ্রা সেটি জোগাড় করার জন্য দায়িত্ব দেন এবং পরবর্তীতে এই মোস্তফা হাওলাদার নামে যে ব্যক্তি বেতনভুক্ত কর্মচারী ছিলেন তিনি খোকন হাজিকে বরিশালের ঝালকাঠি জেলাতে নিয়ে গিয়ে একটি নকল মূর্তি এবং একটি প্লাস্টিক বাক্সে কিছু নকল ধাতব মুদ্রা তার কাছে দিয়ে দেন। খোকন হাজি 2015 থেকে 17 সাল পর্যন্ত কোষ্ঠী পাথরের মূর্তি ও ধাতব মুদ্রার 7টি চালান ভারতে পাচার করে, জানায় র্যাব। মূলত 15 থেকে 17 এই 2 বছরের সময়কালে তিনি তার যে অবৈধ ব্যবসা সেটি সফলভাবে পরিচালনা করে আসছিলেন। এর পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতার কারণে 17 সালের পরবর্তীতে তিনি এই পেশার সাথে সরাসরি ওইভাবে জড়িত ছিলেন না। অপহরণকারীদের কাছ থেকে একটি রিভলভার, 8 রাউন্ড গুলি ও শটগান জব্দ করা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।